আসলে 111-এ যারা কুশীলব ছিল তারা এখনো সিভিল সোসাইটি মেম্বারসদের মধ্য থেকে আপনার কাছে মনে হয় কি যে তারা এখনো কেউ কেউ অ্যাক্টিভ আছে? আপনি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বলি যে তখন তো আমি দৈনিকে ছিলাম, দৈনিক যায় দিনে ছিলাম যখন 111 হয়। আচ্ছা, আমি যেহেতু সেনা কর্মকর্তা ছিলাম আগে, বাংলাদেশের প্রতিরক্ষা সাংবাদিকতা 90 দশকে আমার হাত দিয়ে সূচিত হয়, মানে সূচনা করি। এ কারণে এই সামরিক কর্মকর্তাদের সাথে সভাপতি আমি ওই প্রতিষ্ঠানের একটা ভালো সম্পর্ক ছিল। এখন দেখেন এই 111-এর যারা কুশীলব বলা হয়, মেজর জেনারেল মতিন, মেজর জেনারেল গোলাম কাদের, এনাদেরকে আমি ইন্টারভিউ করেছি। হ্যাঁ, আমার ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। জেনারেল মতিন একজন মুক্তিযোদ্ধা, তো তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, উনি আমাকে খুব আদর করতেন। আর লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি আমার ব্যাটালিয়ান অফিসার। মানে আমি যখন 1986 সালে 1 জানুয়ারি আমার ব্যাটালিয়ানে যোগ দেই, তখন উনি আমার এডজুটেন্ট ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। সুতরাং এনাদের সবাইকে মোটামুটি আমি চিনি, এনাদের সাথে সেই সম্পর্কটা আমার রয়েছিল। আমি যখন দেখলাম, আমি যখন খবর পাচ্ছিলাম যাচ্ছে এনারা আপনার নড়াচড়া করছেন বিভিন্ন জায়গায়, গোপনে বসছেন, এগুলো তো আমাদের কাছে আসে। এবং এই সেক্টরটাতে সাংবাদিকতায় ওই সোর্সিংয়ে আমার সাথে কেউ, মানে এটা আমার বিশেষত্ব, এটা আপনি আমার সমসাময়িক যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তখন আমরা কিছু খবর পাওয়া শুরু করেছিলাম যে এরকম হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো কি শুধু সেনাবাহিনীর লোকরা জড়িত ছিল? আপনি যে বললেন এই যে সুশীল সমাজ, সবচেয়ে বেশি আমি তখন বিশেষ সংবাদদাতা কোনো একটি বড় দৈনিকের, আচ্ছা বিশেষ সংবাদদাতাদেরকে তো এত আপনার প্রেস কনফারেন্স কাভার করতার কথা না, আমাদের রিপোর্টার দিয়ে আমরা কুলাতে পারতাম না। আমাদেরকেও দিনে 3-4টা এই যে সুশীলদের আপনার এইখানে সেমিনার সোনারগাঁতে, তা আপনার সিডাপে, এখানে সেখানে, এই সিপিডি, সুজন, এই যে এদের আমি নাম বললাম, টিআইবি, এরা পাগল করে ফেললো তখন মানুষকে, যেন বাংলাদেশে বিএনপি সব ধ্বংস করে ফেলছে। মানে এখানে আর দুর্নীতির আর কোনো মানে বাকি নেই, এদেরকে শেষ করে দিতে হবে। মূল তত্ত্বটা হচ্ছে সেটা। আর বিশেষ দুটো পত্রিকার কথা আমি নাইবা বললাম, এদের ইন্ধনে কি হয়েছে। তখন টুইসডি ক্লাব হলো, আপনার মার্কিন রাষ্ট্রদূত এখানে, ব্রিটিশ হাই কমিশনার, ইন্ডিয়ান হাই কমিশনার সহ ইউরোপিয়ান এরা নড়াচড়া শুরু করলো। কিন্তু এদেরকে একসাথে এই দিকে নিয়ে গেল করা এই সুশীল সমাজরা, কথিত সুশীল সমাজ। এদেরকে আমরা দেখছি, আমি আমার সাংবাদিকতা জীবনের শুরু 90 দশক থেকে এদেরকে আমি দেখছি, একই কাজ করছে তারা, একইভাবে চলছে তারা। মানে তারা কখনো বাংলাদেশকে একটা সুস্থির রাজনৈতিক পথে যেতে দেয় না, বিরাজনীতিকরণের পক্ষে তারা সবসময় একটা তত্ত্ব দাঁড় করিয়ে দেয় যে রাজনীতিবিদরা সব খারাপ, ব্যবসায়ীরা সব চোর। মানে এদের তত্ত্ব হচ্ছে এই। এখন এরা আসলে সবসময় এদের মাথাটা হাইপার থাকে নাকি এরা কি করে, এটা আল্লাহ তাআলা জানেন। আপনি এবারও দেখলেন এই যে জুলাই আন্দোলনের পরে এই বাচ্চাগুলোকে, যে তরুণ যে যুবকরা ছিল এখন যারা পরে এনসিপি তারা করলো, আমি তো তখন থেকে আমরা বলছিলাম যে এদের মাথাগুলো গরম করলো করে। আপনি আমাকে বলেন, কাপালিক সাধুর মতো এরা মাথাগুলো গরম করে দিল বাচ্চাগুলোকে। এই যে 111-এর সময় দেখবেন ওরা যেটা করেছে তখন, যে ওদের লক্ষ্য ছিল, আপনি বলেছেন -2, নো ইট ওয়াজ নট -2, এটা হচ্ছে -1, বিএনপিকে খাওয়া। এই যে -2 আমি জন্য বলেছি বিএনপিকে, আমরা -2 সেটার ব্যাখ্যাটা এরকম যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তখন বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন ছিলেন তারেক রহমান, সেই দুজনকে আমার কাছে বলেন যে সেই দুজনকে -2 আসলে। কিন্তু তখন এটা বলা হতো যে না, ওখানে আওয়ামী লীগ বিএনপি দুজনকেই খাওয়ার কথা। নো, ইট ওয়াজ নট দেয়ার প্ল্যান। আপনি তখন প্রত্যেকটা ধাপ যেভাবে এগিয়েছে আমরা দেখেছি। আমি তো যখন দৈনিক আমার দেশ পুড়ে যাওয়ার পরে দৈনিক দিন থেকে এখানে আসলাম, তো তখন এই যে আপনারা কতগুলা তখন শুনেছেন যে এই যে ওবায়দুল কাদের, তারপরে মানে শেখ সেলিম, তারপরে আব্দুল জলিলের যে এই যে সিডি, ওইটার যে রিপোর্টগুলো, তা আমি তখন করলাম। এরকম যখনই একটা কিছু রিপোর্ট করতাম আমরা, তখন ওইটা আমার কাছে আসলো। আমার দায়িত্ব হচ্ছে সোর্সিং করে আমাকে এটা বের করা সাংবাদিক হিসেবে। আমার উপরে গজব নেমে আসলো। এখন আমাকে ধরেন ডাকে ডিজিএফআইতে, ঠিক আছে আমি মিলিটারিতে ছিলাম, ডাকে আমার সম্পাদক আমানুল্লাহ কবির, উনি একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, ওনাকে আমার সাথে ডেকে নিয়ে যায়, ওনার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তারপর ওইখান থেকে শুনলাম যে আমাকে ওরা বলছে যে একে মেরে ফেলো। আমি এটা অনলাইন বলছি, আমি আমার পোস্টে দিয়েছি, এটা অনেক অফিসার জানে। তখন আমার সম্পাদক আমানুল্লাহ কবির জানেন, আর সৈয়দ আব্দুল আহমেদ এখনো বেঁচে আছেন, জিজ্ঞেস করেন, ওনারা জানেন। তো তারপরে দেখেন এই যে যা হোক এটাকে কাভার দেওয়া হলো। এই কাজগুলো ওনার ব্যবসায়ীদের ধরে নিয়ে আসছে। আমরা দেখছি আমাদের যে সামরিক বন্ধু বান্ধব ছিল যারা দেশপ্রেমী, এখনো তাদের কেউ কেউ অ্যাক্টিভ আছে বলে আপনার কাছে মনে হয়?
হ্যাঁ, এখন তো মিলিটারির স্ট্রাকচার অন্যরকম। আপনি তো ওইটার ফল আউট দেখেছেন যে আওয়ামী লীগ আমলে তারা গোয়েন্দা সংস্থাকে পলিউটেড করে ফেলেছে। এই যে জিয়াউল হাসান হয়েছে, বেনজির হয়েছে, হারুন হয়েছে, এগুলো কোথা থেকে হয়েছে? এরকম মনোবৃত্তি কোথা থেকে এসছে? আগেও তো ডিজিএফআই ছিল, এরকম তো ছিল না। ওই 1/11 ফলশ্রুতিতে যিনি বাংলাদেশ রাষ্ট্রটা একটা নিরাপত্তা রাষ্ট্রের দিকে, সিকিউরিটি স্টেটের দিকে নিয়ে গেল, বিরাজনীতিকরণের নিয়ে গেল। আপনি শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের নেত্রী হওয়ার পরেও উনি দেশটা চালালেন কিভাবে? রাজনীতি করে তো চালাননি, উনি গোয়েন্দা সংস্থা আর প্রশাসন দিয়ে দেশটা চালিয়েছেন, ডান্ডা মেরে দেশ চালাতে চেয়েছেন। উনি কিন্তু কোনো রাজনীতি করেননি, সবকিছু গোয়েন্দা প্রধান এসে ওনাকে রিপোর্ট দিত, উনি সে অনুযায়ী চলতেন। তো এই যে জিনিসগুলো 1/11 সূচনা, তো এর মধ্যে কি গত এই আওয়ামী লীগ সরকারের সময় এই সুশীলরা যাদের কথা বলছি বা যারা এটা করেছেন, একজনও এগুলোর বিরোধিতা করে কিছু খুব একটা কিছু করেছেন? ওনাদের কাজের ফলশ্রুতি হচ্ছে এটা। এখন ওনাদের ওই মিলিটারি অফিসাররা তো আর নাই, এখন তাদেরকে কিছু কিছু ধরা হচ্ছে। তাহলে এনারা এই চক্রটা, আমরা কি এই যে আপনার যখন ডক্টর ইউনূস আসলেন তখনই কি আবার দেখলাম না যে কেউ কেউ আবার মাথা বের করছেন, এক এক তত্ত্ব এটা সেটা অমুক তমুক দিচ্ছেন, এই ছেলে এই এদেরকে এদিকে নিয়ে যাচ্ছেন। এদের আপনি কখনো কিছু করতে, এদের চলছেই বাংলাদেশে। এবং আমরা সবাই তো দৌড়াই, ধরেন রাজনীতিবিদদেরকে গালাগালি করি, আমরা ব্যবসায়ীদের দুর্নীতির পিছনে ঘুরি, প্রশাসনের পিছনে ঘুরি, কিন্তু এদের পিছনে কিন্তু আমরা কেউ যাচ্ছি না। এরা যে আপনি শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি করাটাই বড় ব্যাপার না, এরা নৈতিক দুর্নীতি করছে। এরা আপনার বাংলাদেশের আদর্শগত বিষয়টাতে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেকটা বিষয়কে নষ্ট করেছে বাংলাদেশে যদি আপনি একটা চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি 1/11টা না হতো তাহলে তো বাংলাদেশের রাজনীতিটা একটা মানে যেভাবে হোক রাজনৈতিক দলের মধ্যে রেষারেষি থাকবে, তাহলে কিন্তু রাজনীতির একটা শক্ত পথে দাঁড়িয়ে যেত। আজকে আমাদের এভাবে দৌড়াতে হতো না। আমি একটি কথা বলতে চাই, আপনি বলেছেন যে সেই সময়টাতে জামাত নেতা, বিশেষ করে আপনি বোধহয় মুজাহিদের কথা বলেছেন, আলী হাসান মুজাহিদের কথা বলেছেন, তিনি বিএনপি চেয়ারপারসনকে, তৎকালীন চেয়ারপারসনকে তিনি তখন বলেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য। মানে আপনার কি মনে হয় যে বেগম জিয়া আসলে কি বিশ্বাস করেছিলেন বিষয়টি, আপনি যে তথ্যগুলো দিয়েছেন, নাকি তিনি এখানে কি ঘটনাটা কি ওনাকে জামাত নেতা বললেন এবং উনি নির্বাচনে গেলেন জানার পরও একটু ব্যাপারটা? আমি তো আমার লেখায় জামাত নেতার নামটা বলিনি, বাট আপনি বলে দিয়েছেন। এখন দেখেন, আমি ওই রিপোর্টগুলো, ওই যে আপনার জরিপ রিপোর্টগুলো, ওগুলো আমি দিয়েছি, আমি নিজে গিয়ে দিয়েছি। আমার ওই বন্ধু এখনো বেঁচে আছেন, জেনারেল ফজলে আলী আকবরও বেঁচে আছেন, ওই ব্রিগেডিয়ার সাহেব যিনি এনএসএ ডিরেক্টর ছিলেন উনিও বেঁচে আছেন, যে কর্নেল সাহেব এটা দিয়েছিলেন উনিও বেঁচে আছেন। কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো, যে সেনাবাহিনীর কিন্তু একটা বড় অংশ তখন চাচ্ছিল না, তারা কিন্তু দেখছিল যে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, তারা কিন্তু চাচ্ছিল, বিএনপিকে মেসেজও তারা দিয়েছিলেন যে আপনারা নির্বাচন থেকে বেরিয়ে আসেন, এটা কিন্তু এভাবে করবে। তারপরে আপনার আমাদের যে বন্ধু প্রতিম কিছু মুসলিম শক্তিশালী রাষ্ট্র আছে, তারা কিন্তু ম্যাডামকে এই তথ্যগুলো দিচ্ছিলেন যে আপনি এখান থেকে বেরিয়ে আসেন। এগুলো কিন্তু হচ্ছিল এখানে। মারুফ কামাল খান সোহেল ভাই ছিলেন প্রেস সচিব, উনিও জানেন কিছু কিছু এগুলো। কিন্তু আসলে বেগম জিয়া, কিন্তু আপনি তো তাকে চিনতেন, বেগম জিয়া অত্যন্ত একজন মানে আপনার ধীর স্থির মানুষ, এবং উনি কারোর সাথে কোনো অ্যারোগেন্স দেখাতেন না, উনি সবার কথা শুনতেন। এক পর্যায়ে উনি কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না, আমি যেটা পরে শুনেছি সোহেল ভাইয়ের কাছে, তারপরে আমাদের জেনারেল ফজলে আলী আকবরের কাছে, উনি কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না যে 30 থেকে 40টা আসন কিভাবে দেয়া হবে, এবং তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে এই প্রক্রিয়াটা কিভাবে করছে, আসলেই পাওয়া যায়নি। এই লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ ডিরেক্টর সিআইবি, আর এটিএম আমিন, তখন উনি আনসারের ডিজি, এই এটিএম আমিন কিন্তু পালিয়ে গেছেন। উনি কিন্তু এই ধর্মীয় একটি রাজনৈতিক দলের সুপারিশে ডিজিএফআই তে ঢুকেছেন। খুলেই বলেন আপনি, হ্যাঁ, ধর্মীয় কোন দলের সুপারিশে গেছে, যেটা জোটের মধ্যে ছিল। এখন ওনাকে কিন্তু কেউ কিছু করেনি, ওনার নাম কিন্তু আসছে না, আপনি ছুটছেন কিন্তু অন্যদিকে। এই লোকটা যে কি পরিমাণ ক্ষতি করেছে, এই যে যত টর্চার, এই যে জনাব তারেক রহমানের উপরে টর্চার যেটা হয়েছে, বা অন্যান্য যে রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের উপরে, সবগুলো করেছে ওনার। অথচ ওনার ডিরেক্টরেটটা হচ্ছে কাউন্টার টেরোরিজম ব্যুরো। কাউন্টার টেরোরিজম ব্যুরোর দায়িত্ব ছিল এটা করা না, এটার দায়িত্ব ছিল শেখ মামুন খালেদের আপনার কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর, এফসিআইবির। এখন মামুন খালেদ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন অফিসার, উনি করেছেন কি নিজেকে ওখান থেকে আড়াল করার জন্য এই দিকে ছেলে দিয়েছেন। আর এটিএম আমিন ছিলেন মাথা গরম একজন অফিসার, ওনাকে আমরা আর্মিতে ডাকতাম বিহারি আমিন বলে। উনি এই সমস্ত কিছু একদম মানে সব আরম্ভ করে দিলেন, একে ধরে নিয়ে আসো, একে এখান থেকে টাকা নাও, একে এটা করো সেটা করো। আর এই মাসুদউদ্দিন চৌধুরী হচ্ছেন আড়াল থেকে এগুলো নিয়ন্ত্রণ করতেন। এখন আপনি কি মনে করেন যে জামাতের নেতারা এটা জানতেন বিএনপিকে 30টি আসন দেয়া হবে? জামাতের নেতাদেরকে এটা আমি যতটুকু জানি, আপনি এটা আপনার জেনারেল ফজলে আলী আকবর, মারুফ কামাল খান, সোহেল ভাই, এনাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করতে পারেন যে ওনারা জানতেন। আচ্ছা, জামাতের একজন নেতা কামারুজ্জামান সাহেব,
উনি তো মারা গেছেন, ফাঁসি দেওয়া হয়েছে। ওনার ছেলে কালকে একটা আমার লেখার উপরে উনি একটা পোস্ট দিয়েছে, হাসান ইমাম ওয়াফি। ও নিজে স্বীকার করেছে, স্ক্রিনশট আমার কাছে আছে। সে বলেছে যে ওর বাবাও তাকে একই কথা বলে গেছে, যে এখানে 30 থেকে এরকম আসন দেওয়া হবে। এটা বেগম জিয়া কামারুজ্জামান সাহেবকে বলেছিলেন। তার মানে এটা সত্য। নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, তাহলে কি জামাতের কোনো নেতা বা জামাত দল এই 111-এর সাথে কানেক্টেড ছিলেন? এটাকে আপনি সহজভাবে বলতে পারবেন না। জামাত তখন জোটবদ্ধ ছিল। জামাত সক্রিয়ভাবে, আমি যতটুকু জানি, সক্রিয়ভাবে 111-এর সাথে ছিল না, এটা সত্য কথা। কিন্তু যেটা জামাতের রাজনৈতিক ভুল, সেটা হচ্ছে যে 111 হওয়ার পর তারা কিন্তু বিএনপির উপরে এককভাবে যখন টর্চারগুলো সব আসছিল, তাদের এটা বোঝা উচিত ছিল যে বাংলাদেশে যদি বাংলাদেশি জাতীয়তাবাদ না থাকে, তাহলে জামাত বা অন্য কারো কোনো রাজনৈতিক ভিত্তি থাকবে না। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিত্তিও থাকবে না। এই সহজ কথাটা এদেশের এরা কখনোই বুঝতে পারেনি, ইসলামী দলগুলোও এটা বোঝে না, এবং বাংলাদেশের আপনার এই যে সুশীলরা এটা তো বোঝেই না।